সকালবেলা ঘুমানো, রাতে জেগে থাকা, রাতে জেগে জেগে ফোন ঘাটা, এটাও কি মানে ওভারঅল আমাদের শরীরের ওপর এফেক্ট ফেলে? শরীরের উপর তো নিশ্চয়ই এফেক্ট ফেলে। স্ক্রিন থেকে কিছু চোখের প্রবলেম হতে পারে, এক্সেসিভ স্ক্রিন টাইমিং এর জন্য অনেক সময় আমাদের পশ্চার, যেটা স্পাইনের পশ্চার, সেখানে প্রবলেম হতে পারে। যে কোনো প্রবলেমকে সলভ করার জন্য প্রবলেম ডিটেকশন সবথেকে ইম্পর্টেন্ট। কিন্তু আমি মেন যে মেসেজটা দিতে চাই সবাইকে এবং নিজেকে, সেটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। অ্যাডিকশন থেকে একটু বেরিয়ে আসা, কর্পোরেটে জব করছে, বসে বসে কাজ করা, একটু 1 ঘন্টা 2 ঘন্টা ছাড়া একটু ব্রিস্ক ওয়াক করা, হাঁটা চলা, এই মানুষের সাথে, সবার সাথে ফ্রেন্ডশিপ মেনটেন করা, খুব একটু ভেবে চিন্তে মেপে খাওয়া যেত, সেটা করা। ব্রেন আমাদের শরীরের সব থেকে রহস্যময় এবং জটিল অঙ্গ, যেখানে এক মুহূর্তের ভুল বদলে দিতে পারে মানুষের সমস্তটা জীবন। নমস্কার, আমি ডাক্তার রুশ্মি রায় আপনাদের সকলকে স্বাগত জানাই কথা ও চিকিৎসার অন্যতম এপিসোডে। আজ আমাদের সকলের মধ্যে এসে উপস্থিত হয়েছেন ডক্টর সৌরভ চক্রবর্তী, যিনি আইরিস হসপিটালের নিউরোসার্জারি বিভাগের এক বিশিষ্ট চিকিৎসক। আমরা আজ স্যারের সাথে আলোচনায় বসবো তার জীবনের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ এবং বেশ কিছু গল্প নিয়ে, যা স্যার আজ আমাদের সঙ্গে শেয়ার করবে। স্যার, ওয়েলকাম। আপনি নিজের সম্বন্ধে যদি কিছু বলেন। নমস্কার, আমি ডক্টর সৌরভ চক্রবর্তী, নিউরোসার্জন। আমি এমসিএইচ নিউরোসার্জারি করেছি মেডিকেল রাম মনোহর লোহিয়া হসপিটাল, নিউ দিল্লি থেকে। এরপরে আমি 2022 থেকে 25 অবধি আইরিস হসপিটালের সাথে যুক্ত আছি। ছাড়াও আমি নিউরো এন্ডোস্কোপি, স্পাইন সার্জারিতে আমার সার্টিফিকেট কোর্স ফেলোশিপ করা রয়েছে। তো এখানে ধরুন লাস্ট 3 বছরে আমার প্রায় 300-400-র উপরে অপারেশন করা হয়েছে সেই সূত্রে। ঠিক আছে স্যার, এখনকার যে জেনারেশন, নিউ জেনারেশনে মোবাইল ফোন, ল্যাপটপ বা এই যে কোনো গ্যাজেট, ইলেকট্রনিক গ্যাজেটের উপর নির্ভরশীলতাটা অনেকটা বেশি বেড়ে গেছে এবং তাদেরকে ছাড়া আমাদের দৈনন্দিন জীবনকে আমরা মানে কল্পনাই করতে পারি না, এবং এদের ইউজটাও মানে ওভার ইউজ এখন পরিণত হয়েছে। তো সেক্ষেত্রে এই ওভার ইউজ করাতে ইলেকট্রনিক গ্যাজেটগুলো আমাদের ব্রেন এবং আমাদের শরীরের মধ্যে কতখানি প্রভাব ফেলছে? দেখুন, এখনো অবধি এই জিনিসটা অনেক মানে এটাও একটা নিউরো সার্জারি বা নিউরো সায়েন্সের ব্যাপারে মিথ যে অনেকে এখন বলছেন যে এক্সেসিভ মোবাইল ফোন ইউজে রেডিয়েশন, ব্রেন টিউমার এসব হচ্ছে। কিন্তু এই ব্যাপারটা কিন্তু এখনো মানে থিসিস বা কোনো এক্সপেরিমেন্ট দিয়ে প্রোভেন নয়। এটা নিয়ে এখনো অনেক রিসার্চ চলছে। কিন্তু অনেকে বলছে খুব হাই মোবাইল ফোন ইউজে যে রেডিয়েশন হয় তাতে অনেক সময় কিছু ড্যামেজ হতে পারে। কিন্তু নরমাল যে মোবাইল ফোন ইউজ বা হেডফোন ইউজ বা গান শোনা, এগুলোতে ব্রেন ড্যামেজ হয়ে যায় বা ব্রেনের উপর খুব একটা লং টার্ম এফেক্ট পড়ে। এখন অবধি এটা কিছু এক্সপেরিমেন্ট প্রোভেন নয়। এটাকে আমরা ডকুমেন্টেড বলতে পারবো না। মানে এই ওভার ইউজ করার কারণে কি শুধুমাত্র চোখেই তাহলে কি কোনো এফেক্ট হতে পারে, চোখের ওপর, বা সেখান থেকেও কোনোভাবে ব্রেন কানেক্টেড সেরকমও কিছু? দেখুন, হ্যাঁ, এক্সেসিভ স্ক্রিন ইউজ করাতে আমরা অনেক সময় ধরুন স্ক্রিন থেকে কিছু চোখের প্রবলেম হতে পারে, এক্সেসিভ স্ক্রিন টাইমিং এর জন্য অনেক সময় আমাদের পশ্চার, যেটা স্পাইনের পশ্চার, সেখানে প্রবলেম হতে পারে। তো সেখান থেকে কিছু স্পাইনের লং টার্ম ডিজেনারেটিভ প্রবলেম হতে পারে। আরো একটা ধরুন আমি আপনাকে বলবো, সেটা হয়তো আমার নিউরোসার্জারি ডোমেন নয়। আপনি এই বেশি ফোন ইউজ, বেশি সোশ্যাল মিডিয়া, এসবের জন্য কিন্তু বাচ্চাদের মধ্যে, অ্যাডোলেসেন্সের মধ্যে সাইকোলজিক্যাল কিছু প্রবলেম হতে পারে। কিন্তু সেটাকে আমরা প্রপার একটা অর্গানিক নিউরোলজিক্যাল কিছু প্রবলেম হচ্ছে, আমরা সেরকম কিন্তু এখনো ডকুমেন্ট করা সম্ভব হয়নি। রং টাইপ অফ স্লিপ ওয়েক সাইকেল যেটাকে বলি, তো সেই স্লিপ ওয়েক সাইকেলটা যদি ভুলভাবে হয়, মানে যখন তখন ঘুমিয়ে পড়া, ঘুমের টাইমিং এর কোনো ঠিক ঠিকানা নেই, সকালবেলা ঘুমানো, রাতে জেগে থাকা, রাতে জেগে জেগে ফোন ঘাটা, এটাও কি মানে ওভারঅল আমাদের শরীরের ওপর এফেক্ট ফেলে? ওভারঅল শরীরের উপর তো নিশ্চয়ই এফেক্ট ফেলে। যে ধরুন আমাদের বডিতেও, ধরুন বডির একটা বায়োলজিক্যাল ক্লক আছে। আমরা বাইরে যেমন ঘড়ি দেখি, সেরকম বডিতেও একটা বায়োলজিক্যাল ক্লক আছে। আমাদের মাথার মধ্যে একটা গ্ল্যান্ড আছে, সেটার নাম হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড। সেই গ্ল্যান্ড থেকে বিভিন্ন মেলাটোনিন বা বিভিন্ন হরমোন সিক্রেট করা হয়, যেটা আমাদের বডির ডায়urnal সাইকেলে, যে ধরুন দেখবেন আপনি আমাদের রাত্রে ঘুম পায়, দিনের বেলা আমরা অ্যাক্টিভ থাকি। তো আমরা সেই যে ঘুম পাওয়াটা, এই রাত হলো ঘুম পেলো, দিনের বেলা আমরা অ্যাক্টিভিটি বেশি থাকে আমাদের, সেই যে বডি যে আমাদের ঘুম পাওয়াচ্ছে, সেটা বেসিক্যালি পিনিয়াল গ্ল্যান্ড, যেটা বললাম বায়োলজিক্যাল ক্লক, সেটা আমাদের সেই জিনিসটাকে কন্ট্রোল করে। তো আপনি যদি একটা লং টার্ম যদি আমাদের বায়োলজিক্যাল ক্লককে আপনি ডিসরাপ্ট করেন, তো সেটা আমাদের লাইফস্টাইলে এবং আমাদের হরমোনাল লেভেলে নিশ্চয়ই কিছু প্রবলেম করতে পারে। তো সেটাই, কিন্তু সেটার জন্য খুব সিরিয়াস, আমি আবারও বলছি, সেটার জন্য খুব সিরিয়াস একটা
ব্রেন প্রবলেম হয়ে যাবে বা কিছু হয়ে যাবে সেটা হয়তো নয়, কিন্তু আপনার বায়োলজিক্যাল প্রবলেম। এবার ধরুন আপনি যদি লং টার্ম হিসেবে দেখেন যে এই যে ইরেগুলার লাইফস্টাইল, ঠিক আছে, তার সাথে আমি কিছু যদি অ্যাডিকশন অ্যাড করি, তো সেগুলো একটা রিস্ক ফ্যাক্টর ফর ধরুন স্ট্রোক, সিভিএ এসবের জন্য। মডার্ন লাইফস্টাইলটা যেরকম পরিণত হচ্ছে, যেটাকে সেডেন্টারি লাইফস্টাইল আমরা বলি, যেখানে ম্যাক্সিমাম কাজই আমরা কোনো জায়গায় বসে দীর্ঘক্ষণ ধরে করি, তো সেই ক্ষেত্রে স্পাইন মানে আমাদের যে স্নায়ুতন্ত্র, যেটা সেই স্নায়ুতন্ত্রের মধ্যে সেটার এফেক্টটা কতখানি পড়ে, যে মুভমেন্ট হচ্ছে না, কোনো একই পজিশনে বা পশ্চারে বসে দীর্ঘক্ষণ কাজ করতে হচ্ছে, তো এই লাইফস্টাইলটার কারণে আমাদের স্পাইনের ওপর কি এফেক্ট? সেটাতে নিশ্চয়ই স্পাইনে প্রবলেম হয়। আমাদের ধরুন এই যে স্ক্রিন টাইম বেশি হওয়া বা অনেকক্ষণ ধরে বসে থাকা, এর কিছু আমি বলবো যে শর্ট টার্ম কিছু ডিসঅ্যাডভান্টেজ আর কিছু লং টার্ম ডিসঅ্যাডভান্টেজ। আমি শর্ট টার্ম ডিসঅ্যাডভান্টেজ যদি বলি, আপনি যদি ধরুন ইনিশিয়ালি আমরা শর্ট টার্ম মানে একদম আজকের দিনের জন্য ধরুন 6-7 মান্থস 1 ইয়ার ধরে আপনি একই রকম পশ্চারে বসে কাজ করছেন, ঠিক আছে, আপনার কোনো মুভমেন্ট বা এক্সারসাইজ কিছু হচ্ছে না, তো তখন আমাদের একটা মাসেল স্প্যাজম, সার্ভাইকাল স্পাইন একটা স্প্রেন, সেগুলো হতে পারে, ঠিক আছে। এছাড়া ধরুন আর সেকেন্ড ধরুন আমি যদি লং টার্ম এই যে বসে থাকা, এতে অনেক সময় কি হয়, এই যে ওবেসিটি, এখন ওবেসিটি একটা একটা এপিডেমিকের মতো, ধরুন এই মোটা হয়ে যাওয়া, ঠিক আছে, ওজন বেড়ে যাওয়া, ওবেসিটির জন্য অনেক সময় স্পাইনাল অ্যালাইনমেন্টে ডিস্ক বাল যেগুলোর একটু চান্সেস বেড়ে গেছে, তো সেটাও একটা স্পাইনের প্রবলেম, প্লাস ডিজেনারেটিভ স্পাইন ডিজিজের চান্সও বেড়ে গেছে। তাই এসব ক্ষেত্রে আমি বলবো যে একটু নিজেকে রেস্ট দেওয়া। ধরুন আপনি 1 ঘন্টা 2 ঘন্টা স্ক্রিন টাইম হচ্ছে আপনার, তো আপনি একটা অনেক সময় সার্ভাইকাল কলার বা রেস্ট ইউজ করা, একটু 1 ঘন্টা 2 ঘন্টা পরে আপনি একটু 5-10 মিনিটস ব্রিস্ক ওয়াক করলেন, তারপরে বসলেন, তো এই লাইফস্টাইলগুলো চেঞ্জে আপনার স্পাইনের প্রবলেমগুলোকে, যেটা ডিজেনারেটিভ স্পাইন ডিজিজ, সেটাকে কম করা অনেকটা সম্ভব হবে। স্যার কোনো এক্সারসাইজ, কোনো যেমন আমাদের দৈনন্দিন জীবনে যে নর্মাল এক্সারসাইজগুলো, সেই এক্সারসাইজগুলো করাতেও কি কোনো হেল্প হতে পারে? দেখুন খুব বেসিক কিছু এক্সারসাইজ যেগুলো অ্যালাইনমেন্টের জন্য আপনি যেগুলো রেগুলার বেসিসে করতে পারেন, একটা হচ্ছে ধরুন স্ট্রেট লেগ রাইজিং টেস্ট। সেটা হচ্ছে আপনি ধরুন সোজা হয়ে শুয়ে একটা পা তুললেন, আরেকটা পা তুললেন, দুটো পা একসাথে তুললেন, তুলে কিছুক্ষণ টাইম কাউন্ট করলেন, প্রোন পজিশনে পাটাকে তোলার চেষ্টা করলেন, স্ট্রেট লেগ রাইজিং। এছাড়া হচ্ছে লেগ নি চেস্ট, মানে এই নিটাকে ধরুন বেন্ড করে কিছুটা চেস্টের সাথে লাগানো, একটা দুটো, এই বেসিক কিছু এক্সারসাইজ। সার্ভাইকাল অ্যালাইনমেন্ট, সফট সার্ভাইকাল কলার একটা ট্র্যাকশন, এই মানে ধরুন হাত দিয়ে প্রেসার দেওয়া মাথায়, কিছুটা সার্ভাইকাল অ্যালাইনমেন্ট। কখনো কখনো যদি লং টার্ম বসে থাকেন, তখন একটু সফট কলার, সার্ভাইকাল কলার হয়, বা পিলো, সার্ভাইকাল কলার পিলো ইউজ যেগুলো, করা, নেক যদি লং পিলো, টার্ম ধরুন, তো আপনি ওগুলো ইউজ করলে যে আপনার সার্ভাইকাল স্পাইনে রেস্ট পাবে, তো সেটাতেও অনেক সময় এইসব বা প্রবলেমগুলো ধরুন কিছুটা কোথাও কম করা যায়। ট্রাভেল করার সময়, স্পেশালি ফ্লাইটে বা এই সময় ফ্লাইটে, ট্রাভেল করার সময়, ওই লং আওয়ার্স অফ ওটা জার্নিতে ওইগুলো দ্যাট ইজ এ ইউজ গুড করলে। হ্যাবিট। এই যে নেক পিলো বা নেক কলার ইউজ করাটা একটা গুড হ্যাবিট। স্যার এবার নেক্সট টপিকে যাই। নেক্সট টপিক হচ্ছে আমাদের স্ট্রোক। স্ট্রোক হচ্ছে এমন একটা শব্দ যেটা মানে আমাদের ঘরে ঘরে সবাই জানে, কিন্তু স্ট্রোক অ্যাকচুয়ালি জিনিসটা কি সেটা সম্বন্ধে ধারণা হয়তো খুব কম মানুষেরই আছে। স্যার আপনি যদি আমাকে বলেন যে স্ট্রোক অ্যাকচুয়ালি মানেটা কি? স্ট্রোক মানে ধরুন যেটা একটা এমনই ইনসিডেন্ট, যেটা ধরুন একটা ব্রেন ড্যামেজ বা ব্রেনের একটা, ধরুন আমাদের বডিতে কিছু সেলস আছে যেটা রিজেনারেট করে না, নতুন করে তৈরি হয় না। মানে ধরুন ভগবান যতগুলো দিয়ে, আমরা জন্মের সময় যতগুলো আমাদের সেলস থাকে, আমাদের সেই রকম সেই নাম্বার অফ সেলস নিয়ে আমাদের লাইফ কাটাতে হয়। একটা হচ্ছে ধরুন নিউরন, যেটা হচ্ছে আমাদের নার্ভ সেলস, যেটা একটা হচ্ছে ধরুন যে যে আমাদের যে মাসেল সেলস, সেগুলোর ক্ষেত্রেও নতুন করে তৈরি হয় না। তো স্ট্রোক একটা এমনই ডিজিজ যেখানে ধরুন আমাদের ব্রেনের কিছু পার্টের ড্যামেজ হচ্ছে, যে ড্যামেজটা কিনা আমাদের বডিতেও তার এফেক্ট পড়ছে। তো সেটা দুরকম স্ট্রোক হয়, একটা হচ্ছে ইসচেমিক সিভিএ স্ট্রোক, আমরা সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট বলি, একটা হচ্ছে ইসচেমিক সিভিএ, একটা হচ্ছে হিমোরেজিক সিভিএ। তো ইসচেমিক সিভিএ মানে কি, মানে ব্রেনের, ধরুন আমাদের ব্রেনের যে ব্লাড সাপ্লাই, সেটা কোনো কারণে যদি ব্লক হয়ে যায়, তাহলে সেই ব্লাড ভেসেলসগুলো যে পার্ট অফ ব্রেনটাকে সাপ্লাই করে, সেই পার্ট অফ ব্রেনটা সিকোয়েন্সিয়ালি গ্র্যাজুয়ালি ড্যামেজ হয়। তার ফলে আমাদের বডিতে যে এফেক্ট হয় সেটা হচ্ছে ইসচেমিক সিভি। আর হিমোরেজিক সিভি কি, কোনো কারণে ধরুন বেশিরভাগ হিমোরেজিক সিভি এর মোস্ট কমন কজ হাইপার টেনশন। যদি কখনো ব্লাড মানে হাইপার টেনশন বলতে বিপি, ব্লাড প্রেশার বেড়ে থাকা, অনেকদিন ধরে ব্লাড প্রেশার বেড়ে থাকলে ব্রেনের মধ্যে কোনো ভেসেল যদি রাপচার করে ব্লিড করে, তো সেখানেও সেই জন্য ব্রেন টিস্যু কিছু ড্যামেজ হয়। ড্যামেজ হওয়ার জন্য তার যে এফেক্টটা হয় সেটা হচ্ছে হিমোরেজিক সিভি। তো একটা ব্লিডিং এর জন্য, একটা ধরুন ব্লাড ক্লট ফর্মের জন্য, ব্রেনের মধ্যে ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যাওয়ার জন্য যে ব্রেন টিস্যুর ড্যামেজ হয়, সেটাকে আমরা বলি ইসচেমিক সিভি। তো স্যার হাইপার টেনশন আপনি বললেন, যেটাকে বলা হয় এলিভেটেড ব্লাড প্রেশার, তো এই আনকন্ট্রোলড হাইপার টেনশন যদি অনেক দিন ধরে থাকে, তাহলেও কি স্ট্রোক হওয়ার চান্সেসটা বেশি হতে পারে? একদমই। এটা এটা তো আমি বলবো যে মোস্ট কমন কজ ফর যেটা হিমোরেজিক সিভিয়ার মোস্ট কমন কজ হচ্ছে হাইপার টেনশন।
তো এখানে ধরুন সেই জন্য আমাদের সবসময় স্ট্রোক, ধরুন স্ট্রোক প্রিভেনশন একটা পার্ট, স্ট্রোক ট্রিটমেন্ট একটা পার্ট। আপনি যেটা বলছেন সেটা প্রিভেনশন অ্যাসপেক্ট। আমি প্রিভেনশন অ্যাসপেক্টের জন্য বলতে পারি কিছু আমাদের লাইফস্টাইল মডিফিকেশন যেটা স্ট্রোক প্রিভেন্ট করাতে হেল্প করে। প্রথমে ধরুন যেটা ইসচেমিক সিভিয়ে, যেটা হচ্ছে আমি বললাম যে ব্লাড ভেসেল যেটা হয়ে যায়, সেগুলোর ক্ষেত্রে ধরুন একটা হচ্ছে ধরুন এই যে স্মোকিং, অ্যালকোহল, এগুলো আমাদের যেটা প্রোলংড ভ্যাসোস্প্যাজম, অ্যাথেরোমেটাস প্লেগ, যে ব্লাড যে একটা প্লেগ ফর্ম হয়ে যেটা ব্লাড সার্কুলেশনকে কম করে দিতে পারে ব্রেনের মধ্যে, তো সেই ফর্মেশন হওয়া, এগুলোর কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর। তো এই অ্যাডিকশন, স্মোকিং, অ্যালকোহল এগুলো কম করা উচিত। প্লাস ডিসলিপিডিমিয়া মানে কোলেস্টেরল যেটা বেড়ে যাওয়া, এটা ধরুন কোলেস্টেরল বেড়ে যাওয়ার অনেক জেনেটিক কজও আছে, আবার অনেক আমাদের ধরুন লাইফস্টাইল, যেটা আমাদের ফুড হ্যাবিট, যেগুলো অ্যালকোহল ইটসেলফ, স্মোকিং ইটসেলফ, এরাও আমাদের ডিসলিপিডিমিয়া, কোলেস্টেরল বাড়াতে হেল্প করে। যে কারণে ধরুন স্ট্রোকস ইন ইয়াং, কম এজ গ্রুপেও এখন স্ট্রোকস আসছে, সেটা আমরা পরে সেটা নিয়ে কথা বলবো। তো এইগুলো যদি আমরা প্রিভেন্ট করতে পারি তাহলে অনেকাংশে ইসচেমিক সিভিকে প্রিভেন্ট করা যায়। কিন্তু অবশ্যই সেটা মানে আমি অনেকাংশে বলছি, মানে পুরোপুরি নয়। অনেকের কার্ডিওলজিক্যাল কজেও হয়, অনেকের কিছু কনজেনিটাল প্রবলেম থাকে, সেখান থেকেও হয়। তো সবসময় যে প্রিভেন্ট করা সম্ভব কিছু নয়, কিন্তু এগুলো একটা মেজর রিস্ক ফ্যাক্টর যেগুলো আমাদের মডিফাইবল, যেটা আমরা লাইফে মডিফাই করতে পারি। মানে যদি কোনো মানুষের এরকম ধরা পড়ে যে তার প্রেশার বেশি রয়েছে বা ডিসলিপিডিমিয়া যেটা আপনি বললেন, লিপিড প্রোফাইলে দেখা গেছে যে তার বেশি কোলেস্টেরল রয়েছে, তাহলে তারা যদি সেগুলোকে শুরু থেকেই ম্যানেজ করা শুরু করে তাহলে হয়তো স্ট্রোকটাকে প্রিভেন্ট করাটা একদমই তাই আপনাকে সম্ভব। যে কারণে ধরুন এই যে যে কারণে কোনো আমাদের সবসময় একটু কশাস থাকতে হবে লাইফের ব্যাপারে। এখন এটা নয় যে ব্লাড প্রেশার আমাদের 60 বছরের উপরে হবে। আপনি 30 ইয়ার এজের পর থেকে একবার একটু সিরিয়াল বিপি চেক করতে থাকুন, এটলিস্ট 15 ডেজে একবার, 1 মান্থে একবার। 30 ইয়ার্স এজের পরেই 6 মান্থসে একবার নিজের ব্লাড টেস্ট করুন, কোলেস্টেরল বেড়েছে কিনা। প্লাস লাইফস্টাইল মডিফিকেশন, যেটা বললাম যে একটু অ্যাডিকশন, অ্যালকোহল, স্মোকিং এগুলোকে একটু কন্ট্রোলের মধ্যে রাখা, না করলেই ভালো। তো সেগুলো না করা, তো সেই জিনিসগুলো স্ট্রোক যে শুধুমাত্র আগে যেরকম ছিল যে ও স্ট্রোক মানেই ওল্ড এজেড মানুষদের হতো, এখন তো সেরকম নয়, এখন তো ইয়াং মানুষদেরও নয়। সেটা একদম এখন ধরুন এখন খুবই এখন যেটা একটা এপিডেমিক, যেটা নিয়ে আমাদের নিজেদেরও ডাক্তারদের মধ্যেও একটা কনসার্ন, সেটা হচ্ছে স্ট্রোকস ইন ইয়াং এজ গ্রুপে যে স্ট্রোকস হচ্ছে। তো সেটার কারণও এই ধরুন আজকে রিস্ক ফ্যাক্টরও বেড়ে গেছে। আজকে ধরুন এই যে ডিসলিপিডিমিয়া অনেক বেড়ে যাওয়া, প্লাস ধরুন হাইপারটেনশনও এখন আর সেই ওল্ড এজের ডিজিজ নয়, আমরা প্রচুর ইয়াং হাইপারটেনসিভ পেশেন্ট দেখতে পাই, ঠিক আছে? তো এবং ইয়াং হাইপারটেনসিভ পেশেন্টদের প্রবলেমটা কি হয়, যেহেতু আমরা নিজেদেরকে সবাই ইয়াং ভাবি, তো আমরা যে কারণে নিজেদের বিপি চেক করাতেও খুব একটা আমরা অতটা বেশি ফোকাস দিই না। তো যে কারণে কি হয়, ইয়াং হাইপারটেনসিভ পেশেন্টরা হয়তো প্রেজেন্টই করছে একটা স্ট্রোক নিয়ে, কারণ ও তো নিজে কখনো নিজের বিপি চেক করেনি। আমরা দেখলাম যে একটা পেশেন্ট স্ট্রোক নিয়ে এসেছে ইয়াং এজে, তার প্রেশার চেক করে দেখছি হাইপারটেনসিভ পেশেন্ট 180, 200 এরকম বিপি আসছে। তো সেই জন্য আমাদের একটু নিজেদেরও ভেবে নিতে হবে যে ডিজিজ আর আগের মতো নেই যে মানে বুড়ো বয়সে রোগ হচ্ছে, সেটা না। এখন অনেক ইয়াং এজের ইয়াং পেশেন্টকে আমাদের আমাদের এরকম ধরুন অন্তত 100-200 পেশেন্ট আছে যে ইয়াং পেশেন্ট, যাদের আমরা অপারেট করেছি স্ট্রোকে, এবং পেশেন্ট ভালো আছে। ভালো মানে আমি বলবো না যে তাদের 100% রিকভারি হয়ে গেছে, কিছু মরবিডিটি হয়তো আছে, কিন্তু তা সত্ত্বেও তারা আস্তে আস্তে উইথ ফিজিওথেরাপি, উইথ রিহ্যাবিলিটেশন তারা একটা নতুন লাইফের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো সেই জন্য আমাদের ধরুন রেগুলার ব্লাড প্রেশার চেক করা, কোলেস্টেরল চেক করা, একটু ব্লাড টেস্ট করা, লাইফস্টাইল মডিফিকেশন একটু, আমি কখনোই বলবো না মানে একটু, আমি যেটা ফেভারে একটু অল্প এক্সারসাইজ। অনেকে ধরুন আজকাল যেমন মানে স্ট্রোকসও বেড়েছে, তেমন মানে জিমের দিকেও আমাদের লোকজনের অনেক ফোকাস বেড়েছে। তো জিম করা খুবই ভালো, কিন্তু একদম খুব হেভি ওয়েট লিফটিং, একদম হেভি এক্সারসাইজ, তাতেও অনেক সময় কিছু মিস আপ হয়ে যায়। আমি বলবো একটা ব্রিস্ক এক্সারসাইজ, ব্রিস্ক ওয়াক, এবং একটু অ্যাক্টিভ লাইফস্টাইল মেনটেন করা, ব্লাড টেস্ট করা, এবং ধরুন রেগুলার একটু বিপি চেক করা, এগুলো ইম্পর্টেন্ট। মানে ইয়াং অ্যাডাল্টসদেরও শুরু থেকেই নিজেদেরকে এই বিষয়ে সতর্ক হতে হবে। যেহেতু আমাদের লাইফস্টাইলে অনেক চেঞ্জ এসেছে, স্মোকিং, অ্যালকোহলের কনজাম্পশন অনেক বেশি বেড়েছে, সেই জন্য এগুলো দেখতে হবে। বেশ, আচ্ছা স্যার আমাকে বলুন, স্ট্রোক হলে, ধরুন কারুর স্ট্রোক হচ্ছে, বাড়িতে কারুর স্ট্রোক ধরা পড়ছে বলে আমাদের মনে হচ্ছে, সেই মুহূর্তে আমাদের হসপিটালে পৌঁছানোর আগে সেই মানুষটাকে কিভাবে সাহায্য করা উচিত, মানে সেই কি মেজার্স নেওয়া উচিত যাতে হসপিটালে পৌঁছানোর আগেও আমরা তাকে কোনোভাবে কিছু দেখুন, প্রথম কথা হচ্ছে যে কোনো প্রবলেমকে সলভ করার জন্য প্রবলেম ডিটেকশন সবথেকে ইম্পর্টেন্ট। তো সবার আগে স্ট্রোক, আমি তো ট্রিটমেন্ট পার্টটা আমার মনে হয় ডাক্তার, হসপিটাল এদের উপরই ছেড়ে দেওয়া ভালো। তো আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্রবলেম ডিটেকশন, যে স্ট্রোক হয়েছে সেটা আপনি ডিটেক্ট কি করে করবেন। তো সেখানে একটা টার্ম আছে ফাস্ট, FAST। ওখানে ফাস্ট মানে ফেসিয়াল ডেভিয়েশন, মুখ একদিকে বেঁকে যাচ্ছে। A ফর আর্ম উইকনেস, একদিকের হাত পায়ে উইকনেস আসছে। S ফর স্পিচ ডিফিকাল্টি, মানে ধরুন কথাবার্তা
বলতে জড়িয়ে স্লারিং অফ যাচ্ছে। স্পিচ, কথাবার্তা জড়িয়ে যাচ্ছে, স্পিচ ডিফিকাল্টি। হুম। আর টি ফর টাইম টু গো টু ইমার্জেন্সি অর এনি হসপিটাল। হুম। সো এই বেসিক জিনিসগুলো যদি আমরা দেখি, তো সঙ্গে সঙ্গে সেই পেশেন্টকে অবশ্যই শিফট করা, ট্রান্সফার করা উচিত হসপিটালে, মানে বেশিক্ষণ টাইম নষ্ট না করে। কারণ ধরুন এখানেও কিছু গোল্ডেন আওয়ারের কনসেপ্ট আছে, যেহেতু আমি প্রথমেই বলেছিলাম যে নিউরন, নার্ভ সেল নতুন করে তৈরি হয় না। যে জিনিস তৈরি হয় না তাকে বাঁচানো সব থেকে বেশি জরুরি। কারণ কেউ যদি তৈরি হয়ে যায়, যার রিপ্লেসমেন্ট আছে, সে অত ইম্পর্টেন্ট নয় আমাদের লাইফ। কিন্তু যে জিনিসকে রিপ্লেস করা যায় না তাকে খুব ভালোবেসে রাখতে হয়। ব্রেন আমাদের সেরকম একটা জিনিস। তো যে কারণে ধরুন যদি অনেক সময় স্ট্রোককে আমরা যদি খুব আর্লি স্টেজে ডিটেকশন করতে পারি, উইদিন 1 to 4 আওয়ার, বেশিরভাগ ক্ষেত্রে ইসচেমিক সিভিএতে আমাদের থ্রম্বোলাইসিস বা ইয়েতে করলে অনেকটা রিকভারি সম্ভব। প্রায় অনেক সময়, বেশিরভাগ ক্ষেত্রে অনেক সময় কমপ্লিট রিকভারি সম্ভব। কিন্তু সেই টাইমটা যদি আমরা শেষ করে দিই বাড়িতে, তাহলে কিন্তু যখন একবার একটা নিউরনাল টিস্যু ড্যামেজ হয়ে যায়, তারপরে কিন্তু সেটাকে পুরোপুরি ফিরিয়ে আনা কিন্তু অতটা সম্ভব হয় না। তো সেই জন্য সেই সেক্ষেত্রে টাইমটা মানে ইম্পর্টেন্ট। টাইমটা যতটা মিনিমাইজ করা যায়, মানে যখনই স্ট্রোকটাকে আইডেন্টিফাই করা হলো, সেই আইডেন্টিফিকেশন থেকে হসপিটালে নিয়ে যাওয়ার যে টাইমটা, সেটাকে যতটা মিনিমাইজ করা যায় ততটাই কিন্তু ভালো। সেক্ষেত্রে কি হবে, যে নার্ভের যে ড্যামেজটা, সেটা সম্ভবত কম হবে, অনেকটা কম করা যাবে। অনেকটাই কম হবে। স্যার, অনেক সময় হয় যে কোনো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো, এবং সেই রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে কোনো রকম মাথায় কেউ চোট খেলো, কিন্তু দেখা গেল যে সেই চোট খাওয়ার পরে তার খুব একটা কোনো সমস্যা হলো না সেই মুহূর্তে, না ব্লিডিং হলো বা রক্তপাত কিছু হলো না, বা তার কিছু মেজর সমস্যা হলো না যেটা সে দেখতে পেলো। তাই সে কি করলো, সেখান থেকে উঠে বাড়ি চলে গেলেন। কিন্তু সমস্যাটা যে ভিতরেও হতে পারে সেটারও তো চান্স থাকতে পারে। তো সেক্ষেত্রে মানুষের কি করা উচিত যদি সেরকম কিছু হয়ে থাকে এবং তার ইমিডিয়েটলি না মনে হচ্ছে যে হয়তো সামান্যই আঘাত লেগেছে, কিন্তু সেক্ষেত্রেও হসপিটালে এসে দেখানোটা কতটা বেশি প্রয়োজনীয় বলে আপনি মনে করেন? আপনি একটা বেসিক্যালি মেডিকেল টার্মিনোলজিকে এতটা এরকম করে এক্সপ্লেন করলেন। ওই টার্মিনোলজিটার নাম হচ্ছে লুসিড Lucid ইন্টারভ্যাল। interval, হ্যাঁ। ঠিক আছে? তো লুসিড ইন্টারভ্যাল হচ্ছে এরকমই একটা জিনিস, যেটা ধরুন বেশি, এটা মোস্ট কমনলি হয় হচ্ছে ধরুন ট্রমাটিক ব্রেন ইনজুরি, ইডিএইচ, এক্সট্রাডুরাল হিমাটোমা, এইসব ক্ষেত্রে হয়। তো লুসিড ইন্টারভ্যাল এমন একটা জিনিস যে ইনিশিয়াল ফেজে ধরুন একটা ক্লট ডেভেলপ করলো, কিন্তু সেটা তার মাস এফেক্ট বা মিডলাইন শিফট ডেভেলপ করার মধ্যে যে টাইম গ্যাপটা, সেই সময় অনেক সময় পেশেন্টের কনসাসনেস একটু রিগেন থাকে। কিন্তু যখন মিডলাইন শিফট বেড়ে যায়, যখন ধরুন মাস এফেক্টও বাড়ে, তখন হঠাৎ করে পেশেন্টের ডিটোরিয়েশন হয়। তো সেটাকে লুসিড ইন্টারভ্যাল বলা হয়। এবং এই যে প্রবলেম একটা, এই যে ব্রেনের ক্ষেত্রে আমরা নিউরোসার্জিক্যাল ইমার্জেন্সি বলে একটা ব্যাপারকে আমরা খুব বেশি ফোকাস করি, খুব বেশি স্ট্রেস দিই ওই জিনিসটার উপর, ইমার্জেন্সির উপরে। তো সেই সব ক্ষেত্রে অনেক সময় কি হয়, পেশেন্ট খুব তাড়াতাড়ি খারাপ হলে ডাক্তারদের হাতেও কিন্তু টাইম অতটা থাকে না ওকে সেভ করার। যে কারণে আমাদের মনে হয় যে এটা একটা এমনই স্পেশালাইজড ব্রাঞ্চ, এখানে না মানে আমার মনে হয় না যে মানে যারা ধরুন অতটা এই ব্যাপারে ট্রেন্ড নয়, তাদের ওপিনিয়নকে অতটা বেশি গুরুত্ব গুরুত্ব দেওয়া দেওয়াটা উচিত। উচিত নয় হয়তো। কারণ ধরুন এই জিনিসগুলো তো সাধারণ মানুষ জানে না, তাই সাধারণ মানুষের জন্য ধরুন এইটুকুই মেসেজ, যদি কখনো একটা কোনো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে যেটা কিনা একটু সিরিয়াস, যার মোড অফ ইনজুরি একটু সিরিয়াস, ঠিক আছে, বা ধরুন পড়ে গেলেন, মাথায় লেগেছে, তো অ্যাটলিস্ট আপনার একটা কোনো হেলথ কেয়ার ফেসিলিটি বা কোনো ডক্টরের সাথে আপনি যোগাযোগ করুন। কারণ এই যে লুসিড ইন্টারভ্যাল, এইসব প্রবলেম তো এমনি বুঝবে না। তাও কিছু ডেঞ্জার সাইন্সও আছে। আমাদের ডেঞ্জার সাইন্সগুলো আমি একটু বলে দিচ্ছি। যেমন ধরুন ভমিটিং, যদি পেশেন্ট কোনো হেড ইঞ্জুরি পরে ভমিটিং হয়। এলোসিড মানে লস অফ কনসাসনেস, ঠিক আছে। কনভালশন মানে ধরুন খিঁচুনি হওয়া, ঠিক আছে। নাক কান দিয়ে ব্লিডিং হওয়া, ইএনটি ব্লিড, যেটা নাক কান দিয়ে ব্লিডিং হওয়া, এইগুলো এমনি একটা ধরুন ডেঞ্জার সাইন্স হিসেবে আমরা ধরি। ডেঞ্জার সাইন থাকলে তো অবশ্যই আপনাকে হসপিটালে যেতে হবে। যদি ডেঞ্জার সাইন নাও থাকে, তাও একটু হেলথ কেয়ার ফেসিলিটিতে গিয়ে অ্যাটলিস্ট বেসিক চেক আপ। আমরা সিম্পল পালস বিপি থেকে আমরা একটা অনেক বেশি হেড ইঞ্জুরির আমরা একটা ইন্ডিকেশন পেতে পারি, যেটাকে কুসিং স্ট্রায়াড বলে। রেজড ইন্ট্রাক্রিনিয়াল প্রেশার হলে ধরুন ব্লাড প্রেশার, বিপি বেশি থাকবে, পালস রেট কম থাকবে, ব্র্যাডিকার্ডিয়া থাকবে, হাইপারটেনশন থাকবে। সিম্পল পালস বিপি, একটা নিউরোলজিক্যাল অ্যাসেসমেন্ট, যেটা গ্লাসগো কোমা স্কোর বলে, একটা নিউরোলজিক্যাল অ্যাসেসমেন্ট করলে আমরা বুঝতে পারি যে সেই পেশেন্টের কতটা সিভিয়ারিটি অফ ইনজুরি কতটা, সেই হিসেবে আমরা ট্রিটমেন্ট করতে পারি। কিন্তু সেই পেশেন্টটা যদি বাড়ি চলে যায় একটা হেলথ কেয়ার ফেসিলিটি থেকে অনেকটা দূরে, তারপর হঠাৎ করে খারাপ হলে কিন্তু তার সার্ভাইভাল চান্সটা আবার একটু ডিফিকাল্ট হয়ে যায়, ডাক্তারদের জন্য অনেকটা কঠিন হয়ে যায়। তো আমার মনে হয় যে এক্ষেত্রে অবশ্যই একটা সচেতনতার দরকার, যে কোনো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলে একটা হেলথ কেয়ার ফেসিলিটিতে যাওয়া উচিত মানুষের। সেক্ষেত্রে কি হবে, যে এরকম যদি কোনো ভিতরেও কোনো সমস্যা থেকে থাকে, তাহলে সেগুলোকে এড়ানো কিন্তু সম্ভব হবে। ঠিক আছে, বেশ। পরের টপিকে যাচ্ছি স্যার। নিউরোসার্জারি, এই নিউরোসার্জারির মধ্যে কোন কোন বডি পার্টের
সার্জারি ইনক্লুডেড, মানে কোন কোন বডি পার্ট এর মধ্যে আওতায় পড়ে? বেসিক্যালি নিউরোসার্জারি বলতে আমরা ব্রেন আর স্পাইন এটাই বুঝি, যে ব্রেনের যে কোনো অপারেশন আর স্পাইনের যে কোনো অপারেশন। এছাড়া ধরুন পেরিফেরাল নার্ভস একটা অনেক বড় পার্ট আমাদের বডি। পেরিফেরাল নার্ভস ধরুন, যে পেরিফেরাল নার্ভ যেগুলো আছে সেখানে যদি কোনো কম্প্রেশন হয়, পেরিফেরাল নার্ভ যদি কোনো ইনজুরি হয়, এগুলো একটু কমন ডোমেন, এগুলো আমরাও করি, অনেক সময় প্লাস্টিক সার্জন অপারেশন করেন, কিন্তু পেরিফেরাল নার্ভসের সার্জারিও নিউরোসার্জারির মধ্যে পড়ে। কিন্তু যেটা বড় ডোমেন, মেজর ডোমেন, সেটা হচ্ছে ব্রেন অ্যান্ড স্পাইন সার্জারি। স্যার, এরকম কি হতে পারে যে কোনো কাজ করতে গিয়ে, কোনো ভারী কিছু উঠাতে গিয়ে, বা কোনো এমন অনেক মানুষ আছেন যাদের কাজের সূত্রেও অনেক মানে ভারী জিনিসপত্র তোলার কাজ হতে পারে, করতে হয় ওনাদেরকে, তো সেই রকম কাজ করতে গিয়ে অনেক সময় পিঠে লেগে গেল বা পায়ে লেগে গেল, এই ছোট ছোট বিষয়গুলোকে তারা হচ্ছে যে এড়াতে শুরু করে, পরবর্তীকালে দেখা যায় যে তাদের হাতে বা পায়ের কোনো একটা সাইডের প্যারালিসিস হয়ে যাচ্ছে। এটা কতটা কমন, এবং সেক্ষেত্রে কি কি স্টেপ নেওয়া উচিত বলে আপনার মনে হয়? দেখুন, এটা আমার নিজের প্র্যাকটিস লাইফ যতটা, এর মধ্যে আমি এরকম পেশেন্ট প্রচুর দেখেছি। আমি নিজেও খুব একটা জিম যাওয়ার লোক নয়, একটু চেষ্টা করি মানে নর্মাল অ্যাক্টিভিটি ওয়ার্ক। আমি এরকম প্রচুর লোক দেখেছি জিম যারা হেভি ওয়েট লিফটিং করছেন, ধরুন কম বয়সে হেভি লোডের পরে একটা লাম্বার পিআইভিডি, প্রোলাপস ইন্টারভার্টিব্রাল ডিস্ক, তার সাথে র্যাডিকুলোপ্যাথি, পায়ের পেছন দিকে ব্যথা। আবার ধরুন যারা ডিস্ট্রিক্ট সাইডে, যারা ধরুন অত জিম যাওয়ার টেন্ডেন্সি নেই, কিন্তু অনেকের কাজ করারই মানে কাজটাই করতে হয় অনেক হেভি ওয়েট লিফটিং। আমি সেসব লোককেও দেখেছি, ধরুন অনেক কম বয়সে হঠাৎ করে প্রোলাপস ইন্টারভার্টিব্রাল ডিস্ক হয়ে গেছে, এক সাইডে র্যাডিকুলোপ্যাথি হওয়া। ইউজুয়ালি লাম্বার পিআইভিডি হলে কোমরে ব্যথা হয়, পায়ের পেছন বরাবর ব্যথা হয়। আপনি যদি বেশি দিন ইগনোর করেন তাহলে আপনার প্যারাসিস হতে পারে, একটা সাইডে ধরুন ফুট ড্রপ হয়ে গেল, পা পড়ে গেল, পায়ে উইকনেস হলো। আর তারপরেও যদি ইগনোর করেন তাহলে ব্লাডার বাউল ইনকন্টিনেন্স, ইউরিন, স্টুল, এগুলোতে আপনার যে স্ফিংটারিক কন্ট্রোল সেটা চলে যাবে। সেই কন্ট্রোলগুলো চলে যাবে, সেগুলোতে সমস্যা দেখা দেবে, সেগুলোতে সমস্যা দেখা এবং দেবে। সেটা পরবর্তীকালে যদি ইগনোর করাটা কন্টিনিউ হয় তাহলে সেটা সম্পূর্ণভাবে প্যারালিসিসও করে দিতে পারে। সেটা এবার জিনিসটা আবার এতটাও সিম্পল নয়, সেটা ডিপেন্ড করছে কোন লেভেলে প্রবলেম হচ্ছে। যে লেভেলে প্রবলেম হচ্ছে সেই নার্ভ রুট বরাবর, বা যেই লেভেলে প্রবলেম হচ্ছে তার নিচের লেভেলে যে সেই কর্ড বা নার্ভ রুটের প্রবলেম হবে। তো কিন্তু সেই জিনিসটা যেটা প্রবলেম, সেটা হচ্ছে যে ডিফর্মিটিটা হয়ে যাবে, সেটা যদি আপনি টাইমলি তার ইন্টারভেনশন না করেন, ওই যে একটাই কথা ছিল, নার্ভ নতুন করে রিজেনারেট করে না, তো তখন কিন্তু আবার পুরোপুরি সেটাকে আমরা অপারেট করার পরেও ঠিক 100% রিকভারি করা যায় না। সেই জিনিসটি আপনি যদি একটু আগে আসেন, এবং দেখুন এগুলো এমনই ব্যথা করে যে পেশেন্ট আসে, এটা নয় যে পেশেন্ট আসে না, পেশেন্ট আসে। ডাক্তারবাবু হয়তো বলে না অপারেশন করতে, কিন্তু এই যে সার্জিক্যাল যে একটা ভয়, যে অপারেশন করবো, ভয় হয়েছে কি হবে না হবে, তো সেইটা হচ্ছে ইগনোরেন্স। পেশেন্টদের ব্যথা এতটাই হয় যে পেশেন্টকে কারো না কারো হেল্প নিতেই হবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে ধরুন ডাক্তারবাবু বললো না যে সার্জারি করিয়ে নিন আপনি, পেশেন্ট বলছে না না এখন অপারেশন করবো না, আরো কিছুদিন দেখি। তারপরে ধরুন ফুড ড্রপ হয়ে গেল, একটা ইউরিনারি ইনকন্টিনেন্স হলো, তখন গিয়ে হয়তো পেশেন্ট অপারেশন করতে গেলো, সেটা কিন্তু একটু দেরি হয়ে যাওয়া, সেটা বেসিক্যালি দেরি হয়ে যাওয়া। আর অনেক সময় ধরুন সার্ভাইকেল, আমাদের ঘাড়ে যেটা ধরুন ডিস্ক বাল্জ হয়, সেখান থেকে মাইলোপ্যাথি, মানে স্পাইনাল কর্ড কম্প্রেশনে তখন এই হাত পার কম্প্রেশন, যে হাত পা উইকনেস, এগুলো ডেভেলপ করা হয়। অনেক সময় স্প্যাস্টিসিটি, হাত পা খুব টাইট ফিল হয়। তো এই জিনিসগুলো ডেভেলপ হলে কিন্তু সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর পরামর্শ এবং সেটা মেনে চলা, তার উপরে আবার নিজের ওপিনিয়নকে ইম্পর্টেন্স না দেওয়া, সেটাও কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট। এই হেভি ওয়েট লিফটিং কিন্তু একটা অবশ্যই রিস্ক ফ্যাক্টর ফর লাম্বার প্রোলাপস ইন্টারভার্টিব্রাল ডিস্ক অ্যান্ড ফার্দার র্যাডিকুলোপ্যাথি, মাইলোপ্যাথি। এখনকার মানে জেনারেশনে এসেও অনেকেই কিন্তু বাড়ির হোম রেমেডিজের ওপর খুব বিশ্বাস করে, যে ডাক্তারকে না দেখিয়ে দেখা যাক বাড়িরই কোনো রেমেডি অ্যাপ্লাই করে, বা এমন কোনো অন্য যারা অতটা প্রশিক্ষিত নন এই সমস্ত বিষয়, সেই সমস্ত মানুষের কাছে দেখিয়েও সেটা রেমেডি খোঁজার চেষ্টা করেন। সেক্ষেত্রে এটা ওনাদের পক্ষে কতটা ক্ষতিকর হতে পারে বলে আপনি মনে করেন? এক্ষেত্রে যেটা বলার, আপনি যে হোম রেমেডির কথা বলছেন, বা এমনি কোনো ধরুন একটু মানে কম প্রশিক্ষিত যারা, তাদের কথাবার্তা শোনা, ঠিক আছে? কেউ কোনো মালিশ দিয়ে দিচ্ছে, ধরুন কেউ কিছু মাখিয়ে দিচ্ছে, তেল কিছু লাগিয়ে দিল, ঠিক আছে? এরকম অনেকে করে। এবার প্রবলেম হচ্ছে কি, ধরুন আমি খুব বেশি এটা ঠিক ওটা ভুল এটা নয়, আমি এইসব বেশি বলতেও চাই না। আমি আপনাকে জাস্ট বেসিক অ্যানাটমিটা বলতে চাইছি। সেটা হচ্ছে ধরুন আমাদের চামড়া আছে, স্কিনের নিচে আমাদের ধরুন ফ্যাট, অনেকের ফ্যাট টিস্যু আছে, ফ্যাটের নিচে মাসেল থাকে, মাসেলের নিচে বোন থাকে। সেই বোনের ধরুন আমাদের যেটা আমাদের ভার্টিব্রাল কলাম, সেই বোনের ভেতরে, ভার্টিব্রাল কলামের ভেতরে আমাদের স্পাইনাল কর্ড থাকে, সেখান থেকে নার্ভ রুট বের হয়। যে নার্ভ রুটে ওই যে এই ধরুন ভার্টিব্রাল কলামের মধ্যেই ডিস্ক থাকে, যে ডিস্কগুলো গিয়ে নার্ভ রুটকে চাপ দেয়, যে কারণে বেশিরভাগ সময় প্রবলেম হয়। তো আপনি ভাবুন যে এতটা ডেপথে যে নার্ভটা আছে, আপনি স্কিনে
একটা তেল বা কিছু মালিশ করে সেই নার্ভের সেই চাপটাকে কি করে ঠিক করবেন? তাই না? আপনি ধরুন স্কিনে একটা কিছু, স্কিন তো সবার বাইরের লেয়ার হচ্ছে স্কিন। তারপরে ধরুন এতগুলো টিস্যু, তার ভেতরে গিয়ে একটা স্পাইনাল কর্ড, নার্ভ, ডিস্ক এগুলো আছে। তো আপনি স্কিনে কিছু লাগিয়ে সেটা ঠিক করতে গেলে একমাত্র মানে ম্যাজিক থাকতে হবে তার মধ্যে কিছু, না? তো ধরুন ম্যাজিক, সত্যিকারের ম্যাজিক তো হয় বলে আমরা জানি না, না? এত বড় ম্যাজিশিয়ান যারা পিসি সরকার, তাকেও আপনি জিজ্ঞেস করুন, তিনি ম্যাজিক করছেন না, তিনিও বেসিক্যালি কিছু সায়েন্টিফিক কাজ করছেন, যেটা আমাদের চোখে ওরকম মনে হচ্ছে। তো এই জিনিসগুলো মানে হয়তো মানে সত্যিই সম্ভব নয়, যেটা কমন সেন্স দিয়ে মানুষ বলতে পারবে, তার জন্য ডাক্তারিরও দরকার নেই। এইটুকু কমন সেন্স থাকলেই বোঝা সম্ভব যে সেটা সম্ভব না। এবার ধরুন কিছু জিনিস আছে, একটা ধরুন হোম রেমেডি, একটা ধরুন সায়েন্টিফিক কিছু রেমেডি। এবার ধরুন যেখানে ধরুন মাইল্ড মিনিমাম ডিস্ক বাল্জ আছে, ঠিক আছে, সেই সব ক্ষেত্রে অনেক সময় স্পাইনাল অ্যালাইনমেন্ট যে এক্সারসাইজগুলো, ফিজিওথেরাপি যেটা আমরা ইনিশিয়াল ফেজে বলি, বা ধরুন স্পাইনকে স্ট্রেংথেনিং করা, ধরুন আমরা অনেক সময় এই যে ফরওয়ার্ড বেন্ডিং বা হেভি ওয়েট লিফটিংকে অ্যাভয়েড করতে বলি, একটা ধরুন কোমরে বেল্ট পরতে বলি, এগুলোতে কি হয় যে ফার্দার অ্যাগ্রাভেশন অফ ডিজিজটা হয় না, আরো ডিজিজটা বেড়ে যাওয়া সেটা হয় না, ডিস্ক বাল্জটা আরো বেড়ে যাওয়া, যেটা কিনা আপনাকে সবসময় মনে রাখতে হবে। কিছু জিনিস খুব ইম্পর্টেন্ট জানা, যে এই স্পাইনের প্রবলেম এখন খুব কমন। ধরুন প্রচুর লোকের লো ব্যাক পেন হচ্ছে, রেডিকুলোপ্যাথি হচ্ছে, ঘাড়ে ব্যথা করছে। সব জিনিসের কিন্তু অপারেশন লাগে না, সব জিনিসগুলোকে অপারেশনই করতে হবে এরকম নয়। যেটা আপনি যদি ডিজেনারেশনের আর্লি স্টেজে আসেন, মাইল্ড স্টেজে আসেন, আর্লি স্টেজে আসেন, তাহলে এটা কিন্তু মেডিকেল ম্যানেজমেন্ট, লাইফস্টাইল মডিফিকেশন, যেটা আমি বলছি, যে ফিজিওথেরাপি, তার সাথে ধরুন এই যে বেল্ট পরা, স্পাইনকে স্ট্রেংথেনিং এক্সারসাইজ যেগুলো, সেগুলো করে কিন্তু 80% জিনিস ঠিক হয়ে যায়, 80-90% হয়তো ঠিক হয়ে যায়, বাকিটা হয়তো সার্জারি লাগে। কিন্তু সেই জিনিসগুলো না করে আপনি যদি শুধু ওই কোনো একটা কেউ তেল দিয়েছে সেটা মালিশ করছেন, বা অনেক রকম জিনিস আছে সেগুলো করছেন, সেটার কিন্তু কোনো সায়েন্টিফিক বেসিস নেই। আর আপনার যে ধরুন যে ধরনের যে লাইফস্টাইলটা প্রিভেন্ট করলে আপনার ধরুন লং টার্ম বেনিফিট হবে, আপনি সেইটাই ধরুন বারবার করে যাচ্ছেন, কারণ আপনি কোনো কোনো জায়গা থেকে সেরকম আপনি অ্যাডভাইস পাচ্ছেন না, সেই জিনিসটা করা ঠিক নয়। কিছু সায়েন্টিফিক মেজার্স আছে, যেটা ধরুন ফিজিওথেরাপি, লাইফস্টাইল মডিফিকেশন, সেগুলো করা উচিত, কিন্তু যারা অল্প প্রশিক্ষিত তাদের কাছ থেকে ওপিনিয়ন না নেওয়াই ভালো এসব ক্ষেত্রে। বেশ। অন্যান্য সার্জিক্যাল ব্রাঞ্চের মতো নিউরো সার্জারিও একটা মানে ভীষণই ইভলভিং একটা ব্রাঞ্চ। তো সেই ব্রাঞ্চের মধ্যে নতুন পদ্ধতিতে কি ভাবে সার্জারি করা হচ্ছে এখনকার সময়, এবং যেটা মানুষের জীবনে আরো বেশি পরিমাণে সাহায্য করতে পারে, বা মানুষের আরো যত সমস্যা আছে সেগুলোর সমাধান এনে দিতে পারে বলে আপনার মনে হয়? দেখুন, নিউয়ার ইনোভেশন যেগুলো, নিউয়ার টেকনোলজি নিউরো সার্জারিতে অনেক বেশি এসছে, অনেক বেশি, মানে আমি মানে বললে এটা এটা আরেকটা পডকাস্ট হয়ে যাবে, যে নিউয়ার টেকনোলজিস ইন নিউরো সার্জারি। তো আমি খুব অল্প করে বলছি যেগুলো। একটা ধরুন স্পাইনের ক্ষেত্রেই আমরা যদি বলি, এখন ধরুন আগে যেমন ছিল আমরা কেটে অপারেশন করি, ডিস্ক বের করা বা ইনস্ট্রুমেন্টেশন, যেটা পেডিকেল স্ক্রু ফিক্সেশন, সেগুলো করা। এখন আমাদের মিনিমালি ইনভেসিভ মেথড আছে, আমাদের খুব বড় করে কাটতে হয় না, ছোট কেটে মিনিমালি ইনভেসিভ মেথডের মাধ্যমে আমরা ফিক্সেশন বা ডিস্কেক্টমি যেটা, সেগুলো করতে পারি। তাতে পেশেন্টের যেটা কি হয়, পোস্ট অপারেটিভ রিকভারিটা একটু ইমপ্রুভড হয়, ঠিক আছে? সেকেন্ড ধরুন এন্ডোস্কোপি, অনেক সময় আমরা স্পাইনে এন্ডোস্কোপিক ডিস্কেক্টমি করতে পারি, স্পাইন এন্ডোস্কোপিক ডিস্কেক্টমি, এগুলো করেও ধরুন যে যে রুট কম্প্রেশন, যে নার্ভ কম্প্রেশন, সেগুলোকে আমরা রিলিজ করতে পারি। এগুলো স্পাইনের ক্ষেত্রে। ব্রেনের ক্ষেত্রে ধরুন, ব্রেনে আমি এটাই যেটা বলেছিলাম শুরুতেই, যে আমাদের প্রতিটা নার্ভ টিস্যু খুব ইম্পর্টেন্ট এখানে। তো আমাদের ধরুন ব্রেনে কোনো টিউমার হয়েছে বা কোনো ট্রমা হয়েছে, আমাদেরকে সবসময় চেষ্টা করতে হয় যে নর্মাল ব্রেন টিস্যুকে যত কম ড্যামেজ করা যায়। কারণ যে পার্ট অফ ব্রেন টিস্যুটা নর্মাল, বা ধরুন আমাদের স্ট্রোকেরও, যেটা ইসচেমিক স্ট্রোক, সেখানেও আমাদের দুটোই আমাদের অবজেক্টিভ থাকে। একটা হচ্ছে নর্মাল ব্রেন টিস্যু যাতে ড্যামেজ না হয়, সেকেন্ড হচ্ছে যতটা ড্যামেজ আমরা ব্রেন টিস্যু প্রিভেন্ট করতে পারি, দুটোই আমাদের অবজেক্টিভ থাকে। তো সেক্ষেত্রে ধরুন কোনো ডিপ সিটেড ব্রেন টিউমার আছে, তো আমাদের সবথেকে যেটা যে ট্র্যাজেক্টরিতে আমাদের নরমাল ব্রেন টিস্যু ড্যামেজ সবথেকে কম হবে, সেই ট্র্যাজেক্টরিতে আমরা যদি অপারেট করি, তাহলে পেশেন্টের পোস্ট অপারেটিভ আউটকাম অনেক ভালো হবে। সেই ক্ষেত্রে অনেক নিউরো নেভিগেশন বা এই জাতীয় অনেক জিনিস এসেছে, যেটা আমাদের একদম এক্সাক্ট সেই ট্র্যাজেক্টরিটা আমাদেরকে অপারেশনের আগেই আমাদের ওরা গাইড করে দিতে পারে। এছাড়া ধরুন অ্যাওয়েক ক্রেনিওটমি আছে, মানে ধরুন পেশেন্টের আমরা অ্যাওয়েক ক্রেনিওটমি বলতে পেশেন্ট অ্যানাস্থেটাইজ থাকবে, কিন্তু ধরুন পেশেন্টের সেন্স থাকবে, যে কারণে আমরা অপারেশন করার সময় পেশেন্টের কিছু অ্যাক্টিভিটিস করতে বলি, আর আমরা দেখি যে কোন পার্ট অফ ব্রেন টিস্যু সেই অ্যাক্টিভিটিটাকে কন্ট্রোল করছে। তো তাতেও আমরা ওই যে কোনো মানে এক্সট্রা ব্রেন টিস্যু ড্যামেজ করাটাকে প্রিভেন্ট করতে পারি। তো এছাড়া ধরুন আমরা এন্ডোস্কোপি, নিউরো এন্ডোস্কোপি আছে, ব্রেনের ক্ষেত্রেও এন্ডোস্কোপিক সার্জারি আছে। তো আমরা ধরুন পিটুটারি গ্ল্যান্ডের টিউমার, আমরা সির্ফ ট্রান্সনাজাল নাক দিয়ে আমরা পিটুটারি গ্ল্যান্ডের টিউমারকে ট্রিট করতে পারি।
তো এরকম অনেক অ্যাডভান্সমেন্ট আছে নিউরোসার্জারিতে। নিউরোসার্জারি এখন অত ভয় পাওয়ার মতো কিছু নয় যে খুব আমরা এরকম অনেক পেশেন্ট মানে আমারই আছে অনেক অনেক পেশেন্ট যারা ধরুন রেগুলার ওরা ওপিডি ফলো আপে আসে ব্রেনের অপারেশন। স্পাইনের ক্ষেত্রে তো বেশিরভাগ ক্ষেত্রেই আউটকাম ভালোই হয়। ব্রেনের ক্ষেত্রেও ধরুন বেশিরভাগ পেশেন্টই ওপিডিতে আসে, তারা নিজেদের ডেলি অ্যাক্টিভিটি, ডেলি লাইফস্টাইল সেগুলোও সব ঠিকঠাক করেই করছে। তো অতটা ভয় পাওয়ার কিছু নেই। অনেক নিউয়ার অ্যাডভান্স টেকনোলজি আছে নিউরোসার্জারিতে, যেগুলোতে এখন মানে নর্মাল টিস্যু ড্যামেজ খুব কম করে যেটা ডিজিজ পার্ট সেটাকে ট্রিট করা বা রিমুভ করা সেটা সম্ভব হচ্ছে। মানে নিউরোসার্জারি নিয়ে এতদিন মানুষের যে মিথটা ছিল, মানে নিউরোসার্জারি মানেই হচ্ছে যে খুব ভয়ের বিষয় বা ঠিক হবে না, এই যে ধারণাগুলো এগুলো সম্পূর্ণভাবেই এখন ভুল। এখন অনেক বেশি অ্যাডভান্সেস যেটা নিউরোসার্জারিতে এসে গেছে, যেগুলো দিয়ে কিন্তু অনেকটাই ভালো হচ্ছে প্রগনোসিস, তাই অনেকটাই ভালো প্রগনোসিস, কিন্তু তার মধ্যে একটাই ক্যাচ ওয়ার্ড, সেটা হচ্ছে টাইম। টাইমলি আপনাকে ইন্টারভেনশন করতে হবে, টাইমলি আপনাকে ইনস্টিটিউশনে যেতে হবে, টাইমলি আপনাকে হেল্প নিতে হবে। সেই টাইমটা খুব ইম্পর্টেন্ট। টাইমটা থেকে বেরোতে হয়তো মানুষ এখনো পারেনি। মানে মানুষ মানে আমি ডাক্তারদের কথা বলছি, যে আপনি যদি সেই ভ্যালুয়েবল টাইমটা লস করেন, যেগুলো হেড ইঞ্জুরির ক্ষেত্রেও আমাদের যে জিসিএস অ্যাসেসমেন্ট, গ্লাসগো কোমা স্কোর অ্যাসেসমেন্ট, যেটা যদি টাইম নষ্ট করেন, পেশেন্ট যদি খুব পুয়ার জিসিএস নিয়ে আসে, তার কিন্তু পোস্ট অপারেটিভ আউটকামও অত ভালো হয় না। যে কারণে টাইম সব থেকে ইম্পর্টেন্ট ক্যাচ ওয়ার্ড। যে কোনো ব্রেনের প্রবলেম, যে কোনো স্পাইনের প্রবলেম, আপনি টাইমলি ডাক্তারের কাছে আসুন, সেটাই ইম্পর্টেন্ট। তাহলে আপনারা দেখতে পেলেন যে সময়ের মধ্যে কিন্তু পেশেন্টকে হসপিটালে এবং সঠিক ডাক্তারের হাতে পৌঁছে দেওয়ার মধ্যেই কিন্তু ম্যাক্সিমাম রিকভারি পেশেন্টের সেটা লুকিয়ে আছে। ঠিক আছে, স্যারকে নেক্সট প্রশ্ন করব। স্যার, অনেকেই ভাবেন যে মাথায় ব্যথা হচ্ছে মানে হেডেক হচ্ছে মানেই হচ্ছে যে তার হয়তো ব্রেনে কোনো টিউমার থাকতে পারে। সেই নিয়ে অনেক মানুষ কি করেন, নিজে থেকেই সিটি স্ক্যান, এমআরআই সব করিয়ে নেন। তো এই বিষয়ে আপনি কি বলতে চান স্যার, সে কতটা এটা দরকার রয়েছে এবং কতটা এটা পুরোপুরি অপ্রয়োজনীয়? হেডেক একটা অনেক বড় চ্যাপ্টার। এরকম নয় যে হেডেক মানেই তার ব্রেন টিউমার হয়ে গেছে। যদি ব্রেন টিউমার হয়েছে, তার মোস্ট কমন সিমটম হেডেক। কিন্তু হেডেক যতজনের হচ্ছে, আমাদের ধরুন সবারই কখনো না কখনো হেডেক হচ্ছে, ঠিক আছে? তো হেডেক যতজনের হচ্ছে, তো তার মধ্যে ধরুন এবার হেডেকের অনেক লেসার কজ হচ্ছে, লেসার কমন কজ হচ্ছে ব্রেন টিউমার। মানে হেডেক ধরুন 100 জনের যদি হয়, তার মধ্যে 2-3 জনের আমরা দেখবো ব্রেন টিউমার হয়েছে, ঠিক আছে? তো এক্ষেত্রে ধরুন হেডেক ডায়াগনোসিস করা খুব ইম্পর্টেন্ট। হেডেক ধরুন মানে হেডেক ডাক্তারের কাছেও একটা হেডেক। কারণ হচ্ছে ধরুন হেডেকের ধরুন অনেক রকম কজ আছে। হেডেক একটা মাইগ্রেন একটা হেডেকের কজ, অনেকের টেনশন হেডেক হচ্ছে, অনেক রকমের হেডেক রয়েছে, ঠিক আছে? তো সেই হেডেকগুলোকে প্রপারলি ডিফারেন্সিয়েট করা এবং সেখান থেকে ট্রিটমেন্টে আসা, সেটা অনেক বড় ব্যাপার। তো যেখানে যে জিনিসটা ডাক্তারের কাছেও হেডেক, সেটা সাধারণ মানুষ যে কিনা সেই ব্যাপারে ট্রেনিংটা নেই, তো সে সেটা কি করে পারবে? তো যে কারণে আমার মনে হয় যে হেডেক হচ্ছে, তো আপনি ডাক্তারের কাছে আসুন। আর ডাক্তারের কাছে না এসে সিটি স্ক্যান বা এমআরআই এর মতো একটা রেডিওলজিক্যাল যেখানে একটা এক্সপোজার হচ্ছে, সেগুলো করিয়ে নিচ্ছে পেশেন্টরা। সিটি স্ক্যানে তো একটা এমআরআই তে রেডিয়েশন এক্সপোজার কিছু নেই, কিন্তু সিটি স্ক্যানে রেডিয়েশন এক্সপোজার আছে। বেশি রেডিয়েশন এক্সপোজারের কিছু রেডিয়েশন হ্যাজার্ডস আছে, ঠিক আছে? তো সে কারণে নিজে থেকে বারবার করাটা কখনোই ঠিক নয়। এবং সব থেকে বড় কথা, ধরুন আমরা ধরুন হেডেক হচ্ছে একটা, ধরুন কারো সাইনোসাইটিসের জন্য হেডেক হচ্ছে, তো সাইনোসাইটিসের জন্য হেডেক হলে আমাদেরকে প্যারানাজাল সাইনাসের সিটি স্ক্যান করতে হবে। আপনি নিজে একটা মাথার সিটি স্ক্যান নিয়ে চলে এলেন, তো আমাকে তো দেখার জন্য আবার রিপিট সিটি করতে হবে, কারণ আমি তো আপনার সাইনাসটা দেখতে পাচ্ছি না। তো যে কারণে সিটি স্ক্যানটা করবো কোথায়, সিটি স্ক্যানটা কোন জায়গায় করবো, সেটাও জানার দরকার আছে। সেই পরামর্শটাও ডাক্তারের থেকে নেওয়াটাই বেটার। ডাক্তারের কাছ থেকে নিলে আপনি আপনার নিজের খরচাও কমবে, মানে বাড়ার থেকে বেশি কমবে খরচা। তো সেটাও ইম্পর্টেন্ট যে আপনি ডাক্তারের কাছে যান এবং সেখান থেকে আপনি ওপিনিয়ন নিয়ে ট্রিটমেন্ট করুন। বেশ। স্যার, অ্যালজাইমার ডিজিজটা সম্পর্কে যদি আপনি কিছু বলেন। দেখুন, অ্যালজাইমার একটা ডিমেনশিয়া, যে ডিমেনশিয়া ডিজিজ যেটা আছে, তার মধ্যে তার একটা কজ হচ্ছে অ্যালজাইমার। ডিমেনশিয়ার একটা কজ অ্যালজাইমার ডিজিজ। তো ইউজুয়ালি সেটা ওল্ড এজে যে অ্যামাইলয়েড ডিপোজিশন ইন ব্রেন, সেই জন্য হচ্ছে। কিন্তু সমস্ত ডিমেনশিয়ারই কজ যে অ্যালজাইমার সেটা নয়, সমস্ত ডিমেনশিয়ার কজ অ্যালজাইমার সেটা নয়। ডিমেনশিয়ার আরো অনেক কজ আছে, পার্কিনসনিজম ডিমেনশিয়া, নর্মাল প্রেশার হাইড্রোকেফালাস থেকে, সেখান থেকে অনেক সময় ডিমেনশিয়া আসে। তো ডিমেনশিয়ার এরকম অনেক কজ আছে, তার মধ্যে একটা কজ হচ্ছে অ্যালজাইমার। তো এক্ষেত্রে আমি এটাই বলবো যে ডিমেনশিয়া হলেই তারও একটা স্পেকট্রাম অফ ট্রিটমেন্ট আছে। তো একটা অ্যালজাইমারের ধরুন হোয়াট ইজ দ্য ট্রিটমেন্ট অফ অ্যালজাইমার ডিজিজ, আপনি একটা নেটে সার্চ করলেন, একটা ওষুধ বেরিয়ে গেল, আপনি খাওয়া শুরু করলেন। তো এগুলো কোনোটাই ফ্রুটফুল বা এফেক্টিভ নয়। আপনার ডিমেনশিয়া, এবং আমার সব থেকে মনে হয় যে আমাদের সবারই, মানে দেখুন আমি নিউরোসার্জন, কিন্তু আমি তো কার্ডিওলজি অত ভালো বুঝি না। কখন আমার কার্ডিয়াক কিছু প্রবলেম হলো, আমি ডাক্তারের কাছে যাবো, তো আমি এরকম বলবো না ডাক্তারবাবু আমার না মনে হচ্ছে এএমআই হচ্ছে, আমার না মনে হচ্ছে অ্যানজাইনা হচ্ছে। তো আমরা
আমাদের বলা উচিত যে আমাদের প্রবলেমটা কি হচ্ছে। অ্যালজাইমারের কি হয়, অ্যালজাইমারের সিমটম কি, ধরুন ডিমেনশিয়া, ভুলে যাওয়া, ঠিক আছে। তো এই যে মেন প্রবলেমগুলো, অনেক সময় ধরুন একটু গেটের হাঁটা চলার প্রবলেম, এইসবগুলো হওয়া, ঠিক আছে। সব রকম এই যে ডিমেনশিয়া একটা ডিসঅর্ডার আছে, তার মধ্যে ধরুন অনেকগুলো জিনিস পড়ে, এনপিএইচ, অ্যালজাইমার্স, পার্কিনসন, ডিমেনশিয়া, অনেক রকম। তো আপনার যে ভুলে যাওয়া, ফরগেটফুলনেস, এইসব জিনিসগুলো, আপনার এই প্রবলেমটা আপনি ডাক্তারবাবুকে বলুন। এরকম নয় যে আপনি নিজে একটা ডায়াগনোসিস নিয়ে চলে গেলেন, আমার না মনে হচ্ছে ডাক্তারবাবু অ্যালজাইমার্স হয়েছে, এবার একটু ট্রিটমেন্টটা যদি বলে দেবেন। তো এই জিনিসটা কিন্তু খুব একটা এফেক্টিভ হবে না পেশেন্টদের জন্য। আমার সেই জন্যই মনে হয় যে কোনো ডিমেনশিয়া এটা ইউজুয়ালি মানে ওল্ড এজেরই প্রবলেম। বয়সজনিত কারণে যদি কারো এই ভুলে যাওয়া এইসব রোগ হয়, নিশ্চয়ই আগে, তবে সেটা কিন্তু ইনিশিয়াল, আমি এটাও বলছি আমি একজন নিউরো সার্জন, এটা কিন্তু ইনিশিয়ালি আপনার নিউরোলজিস্টদের কাছে যাওয়া উচিত, যিনি ধরুন ডিএম নিউরোলজি, ওনার কাছে যাবেন। এটা মেনলি ওনাদের ডোমেন, ঠিক আছে, অ্যালজাইমার, ডিমেনশিয়া, এই জিনিসগুলো। সেখানে ধরুন কিছু কিছু পার্ট অনেক সময় এনপিএইচ আমাদের শান্ট করতে হয়, প্রোগ্রামেবল ভিপি শান্ট, সেগুলো আমাদের পার্ট, কিন্তু সেটাও ওনারা দেখে জাজ করে তারপরেই আমাদের কাছে পাঠান। তো এইসব ক্ষেত্রে আপনার এই যে নিজের ডাক্তারবাবুকে চেনাটাও খুব দরকার। এক্ষেত্রে নিউরো সার্জনের কাছে আসার থেকে নিউরোলজিস্টের কাছে আগে যাওয়া উচিত। তাহলে আপনারা দেখতে পেলেন যে কোনো সিমটমে বাড়িতে হোক না কেন, সেটার সমস্যাটা নিয়েই আপনাদের ডাক্তারবাবুর কাছে যাওয়া উচিত। তার আগে যদি নিজেই আপনি কোনো ডায়াগনোসিস বানিয়ে তার কোনো ট্রিটমেন্ট প্ল্যানও বানিয়ে থাকেন, তাহলে সেটাও আপনার পক্ষে কতটা উপযোগী সেই নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। তাহলে আমরা পডকাস্টের একদমই শেষে এসে পৌঁছেছি। পডকাস্টটা শেষ করব স্যারকে একটা প্রশ্ন দিয়ে, শেষ প্রশ্ন দিয়ে। স্যার, আমাদের অডিয়েন্সের জন্য আপনি কি একটি মেসেজ দিতে চান, যেটা অবলম্বন করলে তারা তাদের পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফ যে কোনো জায়গাতেই সে ঠিকভাবে থাকতে পারবে এবং নিজেদের ব্রেন এবং স্পাইন হেলথটাকে ইমপ্রুভ করতে পারবে? দেখুন, সব থেকে ইম্পর্টেন্ট যে মেসেজ, সেটা আমি শুধু অডিয়েন্সকে দিতে চাই সেটা নয়, সেটা আমি বেসিক্যালি নিজেকেও দিতে চাই। মানে আমি নিজেও এই সোসাইটি, এখানেরই একটা পার্ট। আমাদের লাইফস্টাইল সবারই একটু একটু হয়তো খারাপের দিকেই যাচ্ছে। আমি নিজেও এত ডায়নোনাল রিদম বললাম, আমাকেও রাত জেগে জেগে সার্জারি করতে হয়, দিনের বেলা বাড়ি গিয়ে ঘুমোতে হয়। তো সেই সবের মধ্যে আমি মেন যে মেসেজটা দিতে চাই সবাইকে এবং নিজেকে, সেটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। লাইফস্টাইল মডিফিকেশন মানে কি, ধরুন আগেকার দিনে আপনি দেখুন, আমি আজ নিজেও যখন পেশেন্ট দেখি 80-90 বছর বয়স, আমি ওর কাছ থেকে একটা জিনিস জানতে চাই যে হোয়াট ইজ দ্য কি টু দিস লং লাইফ। তো সেক্ষেত্রে আমি একটা জিনিসই বলবো যে এই ফুড হ্যাবিট একটু চেঞ্জ করা, বাড়ির খাওয়া, একটু সবজি বেশি খাওয়া, ঠিক আছে, বাইরে বাইরে খাওয়া, ফাস্ট ফুডের দিকে কম যাওয়া, একটু অ্যাডিকশন থেকে একটু বেরিয়ে আসা, ঠিক আছে। নিজের ধরুন অ্যালাইনমেন্টে যে বলছি যে আপনি টানা ধরুন, যারা ধরুন আপনার কর্পোরেটে জব করছে, বসে বসে কাজ করা, একটু 1 ঘন্টা 2 ঘন্টা ছাড়া একটু ব্রিস্ক ওয়াক করা, হাঁটা চলা, মানুষের সাথে একটু হেসে খেলে। আমি এরকম বলবো না যে কোনো নিউরোসার্জিক্যাল ডিজিজের কজ সাইকোলজি, সেটা নয়, কিন্তু মন ভালো থাকলে হয়তো একটু দিনটাও ভালো যায়। তো এই মানুষের সাথে, সবার সাথে ফ্রেন্ডশিপ মেনটেন করা, একটু হেসে খেলে কথা বলা, আর এই খাওয়া দাওয়া আমাদের এটা একটা ফুয়েল, আমাদের বডির ফুয়েল হচ্ছে আমাদের খাওয়া দাওয়া। খাওয়া দাওয়াটাকে খুব খুব একটু ভেবে চিন্তে মেপে খাওয়া, সেটা করা, একটু কার্বোহাইড্রেট ইনটেক একটু কম রাখা, ঠিক আছে, বাড়ির খাওয়া, এগুলোতে আমার মনে হয় অনেকটা ডিজিজ, প্লাস ধরুন এই যে লাইফস্টাইল মডিফিকেশন, স্পাইন অ্যালাইনমেন্ট যে এক্সারসাইজ আমি যেগুলো বলেছি, একটু ব্রিস্ক ওয়াক, একটু এক্সারসাইজ, এগুলো করা, এটা মনে হয় অনেক পার্ট অফ ডিজিজ কম করা সম্ভব। থ্যাংক ইউ স্যার, আমাদেরকে এত সুন্দর করে সবকিছু বুঝিয়ে বলার জন্যে। এতক্ষণ আমাদের মধ্যে উপস্থিত ছিলেন ডক্টর সৌরভ চক্রবর্তী স্যার। স্যার আমাদের সবাইকে খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন যে কিভাবে ব্রেন এবং স্পাইন হেলথ কিন্তু আমরা মেনটেন করতে পারি, এবং তার সাথে যে আমাদের দৈনন্দিন জীবনের লাইফস্টাইল, আমাদের খাওয়া দাওয়া, এই সমস্ত কিছুই কিন্তু অ্যাকচুয়ালি বৃহৎভাবে সাহায্য করতে পারে আমাদের এই ব্রেন এবং স্পাইনের হেলথ মেনটেন করার জন্য। এমন আরও ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের এপিসোডে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন।